ফিরে এলাম অনেকদিন বাদে। জয়নগরে মোয়ার গন্ধে মিঠে রোদ্দুর মাখা এই সকালে আমাদের প্রসেনজিৎ মজুমদারের কাছে জেনে নেব মর্মিতারিতে তার কিছু অজানা কথা, যে কথা সে নিজে তৈরি করেছিল, নিজে রচনা করেছিল, আমরা জানতে পারিনি। আমাদের জীবন সাগরে তখন আমরা নিজেদের তরণী বাইছিলাম। প্রসেনজিৎ, বল। কথাটা হচ্ছে এই যে 18 আরবিসিয়ান্স সবাই জেনে নিই, এই যে 18 আরবিসিয়ান্স, তুই তো ছিলি তোর মতো সুন্দর, নিজের সাগর, নিজের সংসার পেতেছিলি, চলছিল রোদে ছাওয়ায় ঠান্ডা গরমে সংসার চলছিল। হঠাৎ এই যে 18 আরবিসিয়ান্স এতগুলো মানুষ হঠাৎ করে এসে পড়লো টপকে, এটা তোর মধ্যে অনুভূতিটা কেমন? এটা কি প্রয়োজনীয়তা আদৌ বোধ করিস, বা এটা কোনো প্রয়োজন ছিল, বা এটা তোর জীবনকে কোনো পরিবর্তন করেছে, কীরকম মনে করিস? না, এটা তোকে বলবো যে এটা একটা খুব বড় প্রাপ্তি। কারণ কলেজ কতটুকু করেছি, কতটুকু প্রয়োজন ছিল, সেটা একটা আলাদা বিষয়। তখন হয়তো খুব গভীরতা পাইনি। যাদের সাথে ছোটোবেলার সাথে, যাদের স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, তাদের সাথে একটা লেভেলটা একটা অন্য লেভেলের ছিল। কিন্তু কলেজের যে সম্পর্কটা যেটা ছিল, সেটা খুব ভাষা সম্পর্ক ছিল প্রত্যেকের সাথেই, খুব গভীরতার সাথে, তাদের সাথে খুব কম জনের সাথেই মিশেছিলাম। কিন্তু এখন দেখলাম যখন প্রফেশনের 22-23 বছর পরে আমরা এই গ্রুপটাতে আমি জয়েন করেছিলাম, যতটুকু আমার মনে হচ্ছে কলেজ লাইফ তারপরেই। তো যখন জয়েন করলাম, বা সেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমি তোকে দেবো। তুই যেটাকে করেছিলি, সাডেনলি একটা ফোন আমার মনে পড়ছে, সেই সময় আমি সিআইটি রোড কলকাতার দিকে তখন কাজ করছিলাম। সন্ধ্যাবেলায় তুই আমাকে ফোন করে যখন তোর পরিচয় দিলি, মনে হয়েছিল যে সত্যি তো ও মনে রেখেছে, আমি মনে রাখতে পারিনি। আমার ফোন বুকে এখনও তোর পরিচয়ের সাথে তখন লেখা রয়েছে এখনও ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড। আমার কাছে এখনও সেটা, ওই নামটা এখনও রয়েছে, পূর্ণেন্দু, আরবিসি পূর্ণেন্দু ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড। আজও আমার কাছে ফোন বুকে সেটাই লেখা রয়েছে। তো আমি সেটা নিয়েই চলছিলাম যে হঠাৎ করে কবে দেখা হবে। এটা একটা সত্যিই তো আমাদের বন্ধুরা বিভিন্ন দিকে বিভিন্ন প্রফেশনে চলে গেছে, কারোর সাথে যোগাযোগ নেই, হয়তো গুটি কয়েকজনকে চিনতাম, জানতাম, তাদের সাথেই রয়েছিল সম্পর্কটা, বা সেই সম্পর্কটাও হয়তো অনেকটা ফিকে হয়ে আসছিল। কিন্তু এইখানে এই গ্রুপটা যেটা পেয়েছি, আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, ভার্সেটাইল প্রফেশন, প্রত্যেকের আলাদা আলাদা কাজের জায়গা, কত কিছু আলাদা আলাদা সব কিছু। এবং মানে যদি আমরা এই গ্রুপটাতে জয়েন করার মনে হয় যে আমার কোনো কিছু যদি জীবনে প্রবলেম আসে, আমার কিছু অসুবিধা হবে না, কারণ আমি সেটাকে ওভারকাম করতে পারবো। কারণ আমার সমস্ত সেক্টরের সমস্ত দিকের বন্ধু আছে, যে যাদেরকে আমি যদি বলি তাদের থেকে তার এক্সপার্টাইজ নেওয়া, সেটাও আমি পাবো। আমার যদি কিছু দেওয়ার থাকে সেটাও আমি শেয়ার করতে পারবো। মানে এটা অন্য লেভেলের। আমার এটা মনে হয়েছে যে আজকে যতটুকু চেটেপুটে খাচ্ছি গ্রুপটাকে, আমার মনে হয় যেন আফটার রিটায়ারমেন্ট এটা আরও বেশি কিছু আমরা করতে পারি। মানে এখন হয়তো দায়বদ্ধতা অনেক বেশি কিছু নিজের প্রফেশনাল জায়গা থেকে সেই দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আফটার রিটায়ারমেন্ট তো অন্য কোনো দায়বদ্ধতা, প্রফেশনাল দায়বদ্ধতা থাকবে না। তখন যে সামাজিক উদ্যোগ সেগুলো, বা সবার সাথে এর বাড়িতে যাওয়া ওর বাড়িতে যাওয়া, একদিন করে যদি সবাই যদি রোটেশন করতে থাকে, কতগুলো দিন কেটে যাবে। এটা আমার কাছে মনে হয় সুন্দর উত্তর, সত্যি কথা। মানে এটা খুব জরুরি ছিল। এটা হয়ে আমি সত্যি তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এরকম একটা গ্রুপ তৈরি করার ব্যাপারে তুই বা আরও কেউ হয়তো ইনিশিয়েটিভ নিয়েছিল, আমি তাদের কথা বলছি না, বাট তুই যেভাবে সবাইকে একটা বন্ধনে আবদ্ধ করে রাখছিস, সেটা মানে এটা সম্ভব। একজন তুই ট্রু লিডার হিসেবে তুই সেটা বুঝি না, তবে বন্ধু তো তাই, কিছুটা তর্ক হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, চায়ের কাপ হাতে উঠবে, কিছুটা চা চলকে পড়বে, আবার চা খাওয়া হবে, এটাই তো বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব মানে একটা বিশাল ব্যাপার, একটা পৃথিবী। যদি পৃথিবীটাকে সাজিয়ে নেওয়া যায়, তাহলে সত্যি সে পৃথিবীতে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, তুই শুরু করেছিলি লাইফ তো যতদূর জানি তুই চাকদা? না, চাকদা না, বার্থ প্লেস? আমার বার্থ প্লেস হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের রঘুনাথপুর সাব, যে গ্রামীণ হসপিটাল, তো সেখানে আমার জন্ম রঘুনাথপুরে।
আমার বাবা তখন ওখানকার ব্লক অফিসার ছিলেন রঘুনাথপুরে। তো আমি ওখানে জীবনের 4টে বছর ওখানে কাটিয়েছিলাম। আচ্ছা, অজ্ঞান অবস্থা, তখন তো বুঝতে তখন কিছু বুঝতাম না, কিছু না, বাট ঠিক আছে, তখন কিছু ফিলিংস তো এখনও যখন বলে কোরিলেট করে একটা জায়গা বুঝি, আমার কাছে একটা খুব নস্টালজিক মনে হয় সেই জায়গাটা আজও। কিছুদিন আমি আমার কাজের সূত্রে আমি রঘুনাথপুরে কাজ করতে গেছিলাম। তো তখন গিয়ে আমি দেখে এসেছিলাম কোন কোয়ার্টারটাতে আমি থাকতাম, মানে আমার জন্মের 4 বছর পরে। আজকে সেগুলো সব মানে ঘুঁটে দেওয়া হয় ওই সব কোয়ার্টারগুলোতে, মানে এরকম একটা অবস্থায় রয়েছে, সব অ্যাবান্ডেন কোয়ার্টার হয়ে গেছে ওগুলো, বাট রয়েছে। বাবা বললো যে জায়গাটা, এই জায়গাটা এইরকম এই নম্বর কোয়ার্টারটাতে ছিল। আমি গিয়ে একটু সরজমিনে দেখলাম, আমার জন্মের পরের থাকা তো 4 বছর ওখানে কেটেছিল। তারপর 4 বছর পরে 4 বছর পরে আমি তখন শিমুরালিতে চলে আসি। আচ্ছা, শিমুরালি কি নিজের বাড়ি? 76 সালে সেটা শিমুরালিতে চলে আসি। তখন শিমুরালিতে থাকতাম। আমার বাবা তখনও পুরুলিয়াতেই পোস্টিং ছিল। আচ্ছা, তখন এই ঠাকুরদাদা, দিদা, মানে ঠাকুমা, বড় কাকা, ছোট কাকা, এরা সব থাকতো এখানে। বাবাও আস্তে আস্তে নদিয়া জেলার দিকে ট্রান্সফারের কথা চিন্তা করলো, করে বাবাও তখন নদিয়া জেলাতে চলে এসেছিল। শিমুরালিতে আলটিমেটলি ফিক্স হয়ে গেলাম শিমুরালিতে। তারপরে 76 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি শিমুরালিতেই ছিলাম। তার মানে তোর প্রাইমারি এডুকেশন শিমুরালিতে? একদম, মানে ওই টিনের বাক্স, মায়ের বানানো আসন, যেটা উল দিয়ে বানাতো, সেই সব আসন নিয়ে স্কুলে যাওয়া। স্কুলের বেঞ্চও ছিল না, হয়তো ক্লাস 3 আর 4কে বেঞ্চ দিত, আর আমরা নিচেই বসতাম। যার ও মজা আলাদা, ওটা যা পেয়েছি ওগুলো। তারপর ওখানে শিমুরালি কোন স্কুল? শিমুরালি হরসুন্দরী বিদ্যালয়। আচ্ছা, হরসুন্দরী বিদ্যালয়। তো ওখানে শিমুরালিতে পড়া। তো তারপরে শিমুরালিতেই তার পাশে হরসুন্দরী স্কুলের পাশেই, প্রাইমারি স্কুলের পাশেই ছিল উপেন্দ্র বিদ্যাভবন স্কুল, সেখানে মাধ্যমিক। তারপরে চলে আসলাম সায়েন্স পড়বো, তার জন্য শিমুরালিতে তখন সায়েন্সের জন্য কোনো স্কুল ছিল না। চলে আসলাম মদনপুর কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা স্টেশনের কাছে, ওখানে পড়লাম। তারপরে কলেজ, নৈহাটি কলেজ, এই জীবন। তো এই তো হলো, এটা তো জানলাম আমরা, মানে ফ্রম 1976 টু 1991। 91, হ্যাঁ একদম। ওকে, বাট দিস ইজ নট দি লাইফ। এটা তো জীবন, এটা তো জীবনে তুই কতগুলো অঙ্কের গ্রাফে ঢুকিয়ে দিলে এই লাইফটা, এই লাইফটা, কিন্তু এর মধ্যে লাইফটা আরও অনেক বড়। আচ্ছা ঠিক আছে, সেটা শুনছি, কিন্তু কথা হচ্ছে 91-এ কলেজ পাস করলাম, আর আজকে 2024-এ আমরা বসে আছি পাশাপাশি। এই যে এর মধ্যেখানে সেগমেন্টটা, এটা যদি ব্রিফলি বলিস, কী করে তৈরি করলি? আজকে তুই যে একটা সফল ব্যক্তি। না, আমি সফল কিনা সেটা মানুষ বলবে, আমি বলবো না। ঠিক আছে, ওয়েদার মানে তোর কাছে তুই সফল ব্যক্তি, সফল বাবা, সফল স্বামী, এই যে সফলতা যেটুকু পেয়েছিস 91-এ কলেজ থেকে বেরিয়ে গিয়ে রেজাল্টটা নেওয়ার পরে, এই সফলতা তুই অর্জন করলে কী হয়? হবে দেখ, আমি তোকে বলি, মানে আমরা যে সময় পাশ করেছিলাম কলেজে, সেই সময় কিন্তু আমাদের কাছে অপরচুনিটিস খুব কম ছিল, মানে সরকারি চাকরি করলেও তার 3 বছর 4 বছর পরে তার রিক্রুটমেন্ট হতো। চাকরির অপশান ছিল, আমার যতটুকু মনে আছে, এসএসসি, পশ্চিমবঙ্গ সরকারের যে ক্লারিক্যাল গ্রেডের চাকরি, একটা মিসলিনিয়াস গ্রেডের চাকরি, আর তো কিছু চাকরি ছিল বলে আমার মনে হয় না। এই দুটো চাকরি মোটামুটি একটা গ্র্যাজুয়েট লেভেলে, আর ডব্লিউবিসিএসে সেই যোগ্যতা আমার ছিল না। আমি অত ভালো স্টুডেন্টও নয় যে আমি হয়তো ঘষতে তো মানুষ অস্ত্রও তৈরি করে, সেরকম করলে হয়তো হতে পারতো, বাট অত আমার পেশেন্সও ছিল না, অত করা ছিল, তাগিদ বোধ ছিল কিছু একটা করতে হবে, এটাই ছিল সবচেয়ে বড় তাগিদ। তো বাড়িতে কিছু একটা করতে হলে কোথাও বেরিয়ে গেলি নাকি? না, বেরিয়ে যায়নি, আমি তো একদম বেকারত্বটা বুঝিনি কিছু। আমি দেখ, এগুলো বলতে গেলে তাগিদ বোধ বলতে অন ক্যামেরাই বলি, কোনো অসুবিধা নেই। প্রেম করতাম, তাতে একটা চাকরি বাকরি করতে হবে, না হলে মানে ডিউ টু প্রেম। হ্যাঁ, কি তখন কি মানে আমার বাবার কি, মানে দ্যাট লেডি ইজ ইন দি প্রেজেন্ট? হ্যাঁ, আচ্ছা। তো আমার দ্বিতীয় প্রেম কিছু ছিল না কোনোদিনই, ঠিক আছে। আমাকে ভালো, দ্বিতীয় প্রেম কাউর ছিল না, প্রেম ছিল না, মানে আমাকে ভালো লাগতে পারে, আমারও ভালো লাগতে পারে, কিন্তু সেটা প্রেম পর্যন্ত গড়ায়নি। ভালো লাগাই থাকতে পারে, মানে ভালো লাগতে, সেটা হ্যাঁ, সাইলেন্ট কনসেন্ট, নীরব সম্মতি ছিল, কিন্তু ভয় এগোতে পারিস না, ওরকম না। ভয়টা কি, দেয়ার ডেভিল।
আমি আমি খুব এসব ব্যাপারে খুব ডেহার ডেভিল ছিলাম, মানে এত কিছু 7-5 ভাবতাম না। আমি মানে জানতাম চুটিয়া প্রেম করেছি। হ্যাঁ হ্যাঁ কি এটা প্রেমটা কবে থেকে শুরু হলো? স্কুল? আরে ওকে তো আমি চিনতাম আমি যখন খেলাধুলার মাঠে, যখন ধর আমি ক্লাস 7-8 পড়ি, তখন ও মনে হয় ক্লাস 6-এ পড়ে এরকম, তখন আমরা জিমন্যাস্টিক্স একসাথে করতাম খেলার মাঠে। এগুলো কি মানুষজন ঢুকিয়ে দিয়েছিল মনে, তখন এই সমস্ত এর নামে ও এর নামে ও এই সমস্ত এইসব তো, বাট এগুলো তখন কিছু ব্যাপার ছিল না, ঠিক আছে। কিন্তু তারপরে হঠাৎ করে যখন কলেজে যাওয়াচ্ছি, ও ওইদিকে ইয়েতে যাচ্ছে, একটা আবার নতুন করে সেই চেনা পরিচিতিটা, সেটাই কখন ওই লিখতে লিখতে লাভ হয়ে যায়। মানে বাগানেই ফুল ছিল, কিন্তু মানে ঠিক ফুলটাকে ভালোবেসে উঠতে পারিনি। তো ফুলটা সুন্দর রং ধরলো, তখন ফুলটাকে ভালোবেসে। আমরা জানি আজকে আমার কাছে মনে হয় মেয়েরাও খুব ক্যারিয়ারিস্টিক, তো আজকে তুই কাকে প্রপোজ করবি, সে কদিন পরে পালিয়ে যাবে অন্য ভালো। আমাদের সময় অত কিছু ছিল না, ছিল না ও তো। এখন সব এসব ব্যাপার স্যাপার চলতো, যে ব্যাপারটা সেরকম না। সত্যি কথা বলতে কি, প্রেম অন্যভাবে আলাদাভাবে ছিল না। প্রেম যদি করে থাকি ওর সাথেই করেছি, এবং সেটাকে কনভার্ট ইন্টু দ্য ম্যারেজের লাইফে সেটা কনভার্ট হয়েছে। এটা ছিল, এটা খুব সহজ রাস্তা ছিল না। তো তারপর সে তো চাকরি জন্য তোলপাড় শুরু করে দিল। না, চাকরি একটা করতে হবে, চাকরি না করলে তো হবে না। হ্যাঁ, হবে না। তো এখন কি করব, এখন চাকরি করলে 4 বছর ধরে বসে থাকতে হবে, কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি। ইন বিটুইন আমি যখন গ্র্যাজুয়েশন হলাম, করার পরে আমি খেলাধুলার মাঠে যেহেতু ছেলে ছিলাম, আমার কোনোদিনই ভালো লাগতো যে আমি স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে থাকবো। আমি জিমন্যাস্টিক্স করতাম। তখন আমি কল্যাণ ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হই। আচ্ছা, কলেজ শেষ করার সাথে সাথে আপনার কলেজ কল্যাণ ইউনিভার্সিটি ফিজিক্যাল তখন ফিজিক্যাল একটা স্কুলের চাকরি তো হয়, এটা সবাই জানতো। কিন্তু আমার কোনোদিনই প্রাইমারি অবজেক্টিভ ছিল না যে স্কুলের চাকরি করব। আমার ইচ্ছা ছিল যে আমি জিমন্যাস্টিক্সের ফিল্ডে আমি একটা কিছু করতে চাই। তো যার জন্য আমি তখন ফিজিক্যাল যখন করলাম, নর্মালি নিত না লোকজন, আমি তখন ডিনামিক্স সাবজেক্ট পর্যন্ত নিয়েছিলাম, যেটা আমার মানে জিমন্যাস্টিক্সের জন্য লাগবে। আমার ইচ্ছা ছিল যে আমি করব, কি বলে, সায়ের কোচ টোচ হব। এই সমস্ত কারণে আমি তখন চিন্তা ভাবনা ছিল, মানে আমি অন গ্রাউন্ড আমি জিমন্যাস্টিক্স নিয়েই কাজ করব এবং জিমন্যাস্টিক্সের কোচ টোচ হব, এরকম একটা আমার চিন্তা নিয়েই আমি এগোচ্ছিলাম। আচ্ছা, কিন্তু সামহাও যে ন্যাশনাল লেভেলে যেগুলো সায়ের কোচ হওয়ার জন্য যে সমস্তগুলো করতে হয়, তার জন্য একটা ন্যাশনাল লেভেল অফ গেমসে পার্টিসিপেশন থাকা দরকার। অ্যাটলিস্ট আমি সেখানে পার্টিসিপেট করেছি। কিন্তু ওই বয়সে এতদিন ছেড়ে দেওয়ার পরে, ধর আমি ক্লাস 9-10-এ তখন লাস্ট জিমন্যাস্টিক্স ছেড়ে দিয়েছিলাম। মানে জিমন্যাস্টিক্স করার জন্য আমি তখন সেটা বললিনি তোকে, আমি স্কুল থেকে, মানে হরিশচন্দ্র স্কুলে, তখন আমি ভাটপাড়া সলপাশা ব্যায়াম সমিতিতে তখন আমি জিমন্যাস্টিক্স করতেও যেতাম। মানে স্কুল থেকে আমাকে ছুটি দিয়েও দিত। আচ্ছা, তো ওখানে আমাদের ক্লাবে, সংস্কৃত সংঘ ক্লাবে, যে ক্লাবে আমি জিমন্যাস্টিক্স করতাম, সেখানে অ্যাপারেটাসগুলো ছিল না। তো অ্যাপারেটাস করার জন্য আমি ভাটপাড়াতে যেতাম, তো করতাম। এসে বাড়িতে প্রচণ্ড মানে টিডিয়াস ছিল, ঘুমাতাম, বাবার গালাগালি খেতাম, পড়াশোনা বলতো জমি জায়গা নেই, চাষাবাদ করে খাবি, এসব তো অনেক গালাগালি খেতাম। বাট যা হয় আর কি। তো তখন মনে হয়েছিল যে গ্র্যাজুয়েশন করার পরে না, এটা আমার রাস্তা, আমি এটাতে যাব। কিন্তু সেটাতেও আমি ফেল করি মানে তখন আমি একটা যে বাস্তবদার কথা, আজকে উনি মারা গেছেন, ওনার কথা না বললেই নয়। আমাকে বলেছিল, তুই কল্যাণ ইউনিভার্সিটিতে 6 জন জিমন্যাস্টিক্স করে গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছে, এরকম নিয়ে আয়, আমি ন্যাশনাল টিম পাঠাবো কল্যাণ ইউনিভার্সিটির, যে ন্যাশনাল কম্পিটিশনে আমি টিম পাঠাবো, তোর ইয়েতেই পাঠাবো, তাহলে তোর ন্যাশনাল সার্টিফিকেট হবে, আমি চাই তুই NIS কোচ হিসেবে তুই জয়েন করবি। আচ্ছা, তারপরে তোকে আমি পাতিয়ালাতে পাঠানোর জন্য সব কিছু করবো। কিন্তু আমি খুব দুর্ভাগ্য আমার, আমি সেই সময় গ্র্যাজুয়েট লেভেলে কল্যাণ ইউনিভার্সিটি থেকে আমি 6টা ছেলে জোগাড় করতে পারিনি যারা জিমন্যাস্টিক্স করতো। আচ্ছা, মানে কি হতো, একটা টিম পাঠালে আমার পার্টিসিপেশন সার্টিফিকেট থাকতো, দ্যাট উইল হেল্প মি টু জয়েন ইন দ্য NIS, যেটা করার জন্য ন্যাশনাল লেভেলের কোচিংয়ের জন্য একটা কোর্স করতে হয় 1 বছরের, সেটার জন্য করতে পারতাম। সেটাকে আমি তখন পারিনি, এটা ফেইলিওর পার্ট। তো তখন ঠিক আছে, চলো যা হয়েছে। কিন্তু আমার কোনোদিনই স্কুলের চাকরি করব, আর তখন জানতাম যে গভর্নমেন্টে থাকুক, যাই কিছু থাকুক, কারণ গভর্নমেন্টে না বলে কন্ট্রোভার্সি বাড়ায় না। তখন একটা হিউজ অ্যামাউন্ট অফ ডোনেশন একটা ব্যাপার থাকতো, স্কুল বিল্ডিংয়ের নামে, এই নামে সেই নামে এটা চাইতো, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। বাট সেটা আমার বাবা বাড়ি থেকে করতো না। বাট বাই দ্য টাইম আমি দেখলাম আমাকে চাকরি করতে হবে, তো অ্যাপ্লাই করতাম।
প্রচুর মানে মনের সুপ্ত আশা আর ভাষা খুঁজে পেল না, একদম এবার নাবলি এবার নিজে একটা রঙাং দেহি। কিছু একটা করতে হবে। তো জীবনে এস্টাবলিশ করতে হবে। তা ঠিক আছে চলো দেখছি, অ্যাপ্লিকেশান করছি। থাকতাম শিমুরালির বাড়ির অ্যাড্রেস, কোনো কুরিয়ার সার্ভিস ছিল না, কোনো চিঠি যেত না, একটা ইন্টারভিউর কল পেতাম না যতগুলো অ্যাপ্লিকেশান করতাম। কারণ ভাবলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যেহেতু নৈহাটি কলেজে পড়েছি, ওই ক্যাটারাসে দেখতাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব ভালো খায়, ভালো গল্প করে, আড্ডা দেয়, খুব ভালো চাকরি। তো সেটা একটা ভালো মোটিভেট করতো, চলো ওই চাকরি একটা হয়ে যেতে পারে। কিন্তু জীবনে কেউ একটা হেল্প করেনি তখন। সেটা স্বাভাবিক, ঠিক আছে, প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, এবং প্রতিষ্ঠিত হলে পরে সাহায্য করে। করার পরে তুই বিশ্বাস করি না, যে কোম্পানিতে আমি একটা চাকরির জন্য বড় পেপারে দেখছি একটা বড় সাইজের করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। ভাবলাম এত বড় অ্যাডভার্টাইজমেন্ট, তার মানে কোম্পানিটা অনেক বড় হবে, প্রচুর টাকা। এটুকু তো হিসেব বুঝি যে একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট, তখন পেপার কিনতাম। তো এগুলো করতাম, দেখছি যে এত বড় ইন্টারভিউ। তারপরে গিয়ে অ্যাপ্লিকেশান তো করেই দিলাম একটা, একটা ইন্টারভিউ কলও পেলাম। তো সেটা 93 সালের ওই অক্টোবরের দিকে, মানে অক্টোবরের দিকে যখন কলটা পেলাম, আমার মনে হচ্ছে ওটা মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, ওই নভেম্বরের 3 তারিখ বা 4 তারিখ আমি একটা কল পেলাম। কোথায়? 1 and 2 লিটল রাসেল স্ট্রিট, টাটা বিল্ডিংয়ের পিছনে কেনিলওয়ার্থ হোটেলে আমার ইন্টারভিউ। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন্টারভিউ। তো আমি নিয়ে গিয়ে ওষুধের দোকানে গেলাম, গিয়ে বলছি যে দাদা এটা কোম্পানিটা কি? বলি এই কোম্পানি তো কিছু নেই, কোম্পানি নেই। মনটা খারাপ হচ্ছে, যা তো ইন্টারভিউ, জীবনে প্রথমবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেয়েছি, যাই তো বটে। গিয়ে দেখছি, বিশ্বাস করবি না, তখন বুঝলাম যে চাকরিটার বাজারটা যে কত কঠিন। প্রায় 350 থেকে 400 ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, মানে ইন্টারভিউ দেবে বলে। সবাই সেজে গুজিয়ে ব্রিফকেস নিয়ে, মানে কি ব্যাপার। হয়ে গেল। আমি তো শিমুরালির ছেলে, চাঁদ ওখানে শিমুরালির ছেলে। আমার টাইম 12টা নাগাদ ছিল, গেছি 11:30 12টার সময় ঢুকেছি। গিয়ে দেখছি উনি ইন্টারভিউ নিতে এখনও আসেননি, যার নাম ছিল। বসে আছি, হেদা গাদলার মধ্যে একটা বসে আছি, কী করে ইন্টারভিউ দেবো। দেখলাম উনি এসে, মানে জীবনে এগুলো আজকে রিয়ালাইজ করতে পারি, এটা হচ্ছে ডিসকার্ড পদ্ধতি। এতগুলো ছেলে আছে, ওদের ভ্যাকেন্সি 20টা, পশ্চিমবঙ্গে 20টা ছেলেকে রিক্রুটমেন্ট নেবে, তো করবে। আমি গেছি, ইন্টারভিউ দেবো, গ্রুপ করে প্রথম গ্রুপ ডিসকাশন। বললাম এটা তো আমার পক্ষে কমন কোশ্চেন পড়ে গেল। গ্রুপ ডিসকাশন ইজ কমন কোশ্চেন ফর মি। কেন আমার জীবনে আমি কোনোদিনই ওই লেদাপাতা চাকরি করবো এরকম একটা কিছু ব্যাপার ছিল না কোনোদিন। যার জন্য আমি যখন কলেজে পড়তাম, তখন আমি সেদিন বলছি তোকে, আমি জিকে বই, যেটা কম্পিউটার সাকসেস জিকে আর কম্পিউটার সাকসেস রিভিউ, এই দুটো বই আমি কিনতাম। হ্যাঁ, তখন এটা খুব চলতো, আমরাও নিতাম। 14 টাকা মোস্টলি দাম ছিল রিভিউর, আর 6 টাকা বা 8 টাকা দাম ছিল জিকে বইটা। শারদীয় সংখ্যা 22 টাকা। শারদীয় সংখ্যা টংখ্যা আমি অত ওই পেটে খিদে রয়েছে তো ওসব নিয়ে এত ভাবতাম। সাহিত্যটাই তো আমার কাছে আসতো না কোনো দিনই, মানে একটু অনেস্টলি বলছি, যেটা ফ্যাক্ট। মানে তো ওই সব বইটই তখন থেকে পড়তাম, তখন থেকে ভাবতাম যে জীবনে MBA করব। মানে স্বপ্নটা এরকম ধরনের ছিল, কোনোদিন ছোট স্বপ্ন দেখতাম না, দেখতাম বড় দেখতাম। যেটা ইয়েতে এবার ওই সমস্ত করতাম। গ্রুপ ডিসকাশন হলো। তো আমি তখন গ্রুপ ডিসকাশনে পড়েছিলাম যে ওখানে লিডারশিপ কোয়ালিটি যাদের দেখায় তাদেরকে সিলেক্ট করে। তো আমি যে টপিকটা দিল, সেই টপিকটা নিয়ে আমার যে 10-12 জন আছে, তখন আমি আপফ্রন্টে গিয়ে তাদেরকে লিডিং রোলটা নিয়ে নিলাম। তো মানে যেটা গ্রুপ ডিসকাশন সবচেয়ে সুবিধা হয়, কে ফেভারে কে ইয়েতে, দুটোকে গ্রুপ ডিভাইড করে দিয়ে দুজনে আলোচনা করা, সবার থেকে ফেভারে কে বলছে, কে ইয়েতে বলছে, বলার পরে সেটা থেকে আমি ক্রাক্স অফ দ্য স্টোরির সমস্ত পয়েন্টগুলো আমার কাছে, আমার যেটুকু জানা আছে, ওদের থেকে যেগুলো যারা বললো সেগুলো হচ্ছে, সব কিছু নিয়ে আমি লাস্টে সাম আপ করলাম সেশনটা। তো করার পরে যে ইন্টারভিউ বোর্ডে ছিল, হি ইজ অলসো ভেরি হ্যাপি, এবং আই এম সিলেক্টেড ফর কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর একটা ভ্যাকেন্সি ছিল। আচ্ছা। তো আমার সেদিন হচ্ছে করতে করতে রাত্রি প্রায় 10টা বেজে গেছিলো। তো এবার ওখান থেকে বেরিয়েছি, যখন লেটারটা দিয়েছে আবার শকড। আমার বাবা কোনোদিন তখনও ফার্স্ট ক্লাস ট্রেনে চড়েছে কিনা আমি জানি না। আমাকে লেখা রয়েছে, ইউ আর এন্টাইটেলড টু ট্রাভেল বাই ফার্স্ট ক্লাস অ্যান্ড ইউ আর রিপোর্টিং টু আহমেদাবাদ অন 21st of November. তো
ওই ছেলেটার কথা মনে পড়ছে না, একটা ছেলের সাথে বললো, সেটা স্মার্ট ছেলে ছিল হুগলির দিকে, ও বললো চল তাহলে কালকে আসি, কালকে এসে এখানে আমার ট্রাভেল এজেন্ট জানাশোনা আছে, একটা টিকিটের ব্যবস্থা করি, টিকিট তেমনি পাবো না, আহমেদাবাদের টিকিটের খুব অসুবিধা, ট্রাভেল এজেন্টকে দিয়ে করবো। ঠিক আছে চলে, সব আমার মনে আছে ডেকার্স লেনের ওখানে সবাই মিলে টাইম ফিক্স করে টাইম ফিক্স করে চলে গেলাম। তখন কোনো সেলফোনের ব্যাপার নেই বাড়িতে, তো সবাই ভাবছে তখন কথার দাম ছিল, কথা দাম ছিল, হ্যাঁ। তো এবার সব মিলে এবার কী করবো, বাড়িতে তো জানাতে পারছি না যে আমার এত রাত হয়ে গেছে। তখন অ্যারাউন্ড 10, মানে আমাকে 10টার সময় তখন ওই লেটার হাতে দিয়েছে রাত্রেবেলা। করতে করতে কি করব, মনে হচ্ছে বাসটা যেন, মিনি বাসটা যখন ইয়ে থেকে ওই জওহরলাল নেহরু রোড দিয়ে মিনি বাস আছে না, মনে হচ্ছে ওটা যদি প্লেনের গতিতে আমাকে শিমুলি পৌঁছে দিত, আর বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। যাই হোক, সে তার উপায় নেই। নেমেছি, মানে শিয়ালদা থেকে এসে বাস ট্রেন ধরে শিমুলিতে নেমেছি। স্টেশনে গিয়ে দেখি আমার বড়দা দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, বড় কাকা দাঁড়িয়ে আছে, বাড়ির রাজপত্র ফিরল। তো মানে জীবনে ওটাই আমি প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম, এবং আমার এটা আমি গর্বের সাথে বলি, প্রথম ইন্টারভিউতে আমি ক্র্যাক করেছিলাম। আমি তার আগে কোনো ইন্টারভিউ লেটারও পাইনি, কিছুই পাইনি কোনো দিন কোনো জায়গাতে। তবে কটা কোম্পানি চেঞ্জ করলি এখন অবধি? আমি এই ব্যাপারে খুব 96 সালে যখন আমি ওটা জয়েন করলাম, তখন 22শে নভেম্বর আমি জয়েন করেছি। তখন ওই কোম্পানিটা ছিল কোর হেলথ কেয়ার লিমিটেড। তো কোরে জয়েন করলাম, করে 2.5 বছর ওখানে চাকরি করেছি। তখন আমরা সকালে আমাদের একটা রেস্ট হাউস থাকতো কৃষ্ণনগর, যেখানে সবাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকতো, করতো। তারা আমাকে বললো যে দেখ, এই কোম্পানিটা নতুন কোম্পানি, সেটেল করতে অনেক দিন সময় লাগতে পারে, হতে পারে, একটা ভালো স্টেবল কোম্পানি আছে, এদিকেই ভ্যাকেন্সি আছে, তুই যাবি কি না? তো তখন আমার মনে আছে, আমি তখন প্রথম 2 বছরেই আমি প্রায় ইনক্রিমেন্ট পেয়ে আমার 2800 টাকার কাছাকাছি আমার স্যালারি, মানে শুধু স্যালারি পার ডে, অ্যালাউন্স টেবিল এগুলো আলাদা। কিন্তু যে কোম্পানিতে আমাকে অফার করছে তার স্যালারি 2000 টাকা। ঠিক আছে, আমি কি করব ডিসিশন। তখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, যে 96 তখন আমার বিয়ে, মানে 2800 টাকা বিয়ে করতে চললো। 2800 পক্ষীরাজ ঘরে চাপিয়ে বিয়ে করতে চললো 2800 টাকা। 2800 টাকা তখন 2800 এখন তো ছেলের জুতো কিনবে 2800 টাকা। না, সে কেন, তখন 2800 টাকার অনেক ভ্যালু। হ্যাঁ অবশ্যই, আমার মনে আছে তখন আমি 2800 টাকা আর ডেলি অ্যালাউন্সের সব কিছু 35 টাকা 45 টাকা এই সমস্ত করে ওই সব মিলে 3500-3600 টাকা পেতাম। পোস্ট অফিসে যখন চেকটা আসতো না, এই কত টাকা পেয়েছিস, ভাবতে পারতো না যে একটা এই ধরনের চাকরি করে, বাড়িতে থাকে, এই করে যায় দেখছে ভালো সেজে গুজে বেরোয় টেরোয়, হ্যাঁ কী হচ্ছে, চেহারাটা নজরকান্তি ছিল। তো যাই হোক, সেটা তো লোক বলে, সেটা আমি আর বলবো। তো বলছে আরে এত টাকা পায়নি, একটু চক্ষু টাটা তো তাদেরও, মানে তখন 3500-3600 টাকা হাতে চেক, মানে যথেষ্ট টাকা। 93-94 সালের কথা বলছি। তো করে আমি কম টাকাতে আমাকে রেস্ট হাউসে গালাগালি খেয়ে আমাকে ওই কোম্পানিতে জয়েন করলাম, যেটা কোম্পানিটা সেটেল কোম্পানি, দ্যাট ওয়াজ ইউনিকেমের কার্ডিও ডায়াবেটিক ডিভিশনে। তখন 96 সালে তখন জয়েন করলাম। মাইনে কম হোক, সবাই বললো, বোঝালো ওই কোম্পানিতে চলে যা, ভালো কোম্পানি, চলে গেলাম। তো 96 থেকে আমি 2017 পর্যন্ত ওই কোম্পানিতেই ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে ধর 2096, 8 বছর পরে আমি, মানে ইউ বিকাম ফ্লারিস্ট অ্যাট ইউনিকেম 2004 সালে, 96 থেকে 2000 এই পিরিয়ডে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করি। লাইফ ওয়াজ ভেরি টাফ অন দ্যাট টাইম, বাট কিন্তু কী হতো, লোকজন চিন্তা করতো, অনেকে আমাদের প্রফেশনের ব্যাপার আছে কি, অনেকের অনেক ক্যাপাবিলিটি আছে, তারা অনেকে প্রমোশন নেয় না, ভাবেন না আমি এই বেশ ভালো আছি, আমি আমার কাজটুকু করব, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। ম্যানেজার হলে অনেক হ্যাজার্ডস আছে, অনেক রেসপন্সিবিলিটি আছে, নিতে চায় না, নিজের চ্যালেঞ্জ দিতে চায় না, যে অনেকে প্রমোশন নেয়। কিন্তু আমাকে আমার বসের একটা সময় বলেছিল যে যদি তুমি ইউ ক্যান টু গ্রো ইন লাইফ, তোমাকে এই সমস্তগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমিও নিজের মনে একটা জিনিস করলাম, যে আজও রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেশনে সাধারণ মানুষের ধারণাই নেই, হ্যাঁ, কিন্তু ভাবে হয়তো ওষুধ বিক্রি করে, করে এই সমস্ত দিয়েই শুরু করে সবার, অনেকের মোস্ট অফ দ্য কেসের ধারণাই এরকম ধরনের সাধারণ মানুষদের। কিন্তু তাদের জন্য একটা নির্দিষ্ট যোগ্যতা নিয়েই তারা আসে, প্রত্যেকটা ভদ্র পরিবারের লোকজনই আসে। এখন হয়তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু আছে, বাট যাই হোক। তারপরে আমি 2004 সালে আমি প্রমোশন নিই অ্যাজ এরিয়া ম্যানেজার, ইউনিকেমেই নিয়েছিলাম।
তো করে তখন শিলিগুড়ি দিল্লি করে বেড়াতাম। তখন বাড়িতে বলেছিলাম, দেখো আমার ছুটি, যতবারই আমি প্রমোশন নিয়েছি আমি ততবারই কিন্তু আমার পরিবারের সাথে কনসেন্ট নিয়েই নিয়েছি, উইদাউট কনসেন্ট আমি নিইনি। কারণ আমার কি একটা বছর মনে হয়েছিল 8 বছর চাকরি করার পরে আর কি যাব, এই 5টা ডাক্তার, এই 50টা ডাক্তার, তাদেরকে সবই দেখে কনসেন্ট নেই করে, ডেফিনেটলি আ সাইন অফ গুড ফ্যামিলি পারসন। একদম, আমি আমার প্রত্যেকটা কনসেন্ট যদি ক্যারিয়ারের জন্য, শুধু ক্যারিয়ার আলটিমেটলি নয়, ক্যারিয়ারের ক্ষেত্রেও আমি প্রত্যেকটা ব্যাপারে আমার পরিবারকে আমি জানাই, মানে কোনো ডিসিশন নেওয়ার আগে, যেটা বড় বড় ডিসিশন। তো ইউনিকেমে এই অবধি 2004 অবধি ট্রেনে, তারপর 2004-এ আমি এরিয়া ম্যানেজার হলাম। তারপরে 2012-তে আমি রিজিওনাল ম্যানেজার হলাম ইউনিকেমে। তারপরে 2017-তে ইউনিকেম কোম্পানিটা হয়ে গেল, টরেন্টের সাথে মার্জার হয়ে গেল। মার্জার মানে ওরা ইউনিকেম বিক্রি করে দিল আচ্ছা টরেন্টকে। তো শর্ত ছিল সমস্ত এমপ্লয়ীদের নিতে হবে, সেই সমস্ত হিসাবে ওই কোম্পানিতে আমি শিফট করলাম। তাতে আমাকে ওরা যথেষ্ট সম্মানের সাথেই সেই সুযোগ দিয়েছিল। ম্যানেজার গ্রেডে অনেক সময় কী হয়, ভাগিয়ে টাগিয়ে দেয়, দরকার নেই, আমাদের লোকজন আছে। তো আমার ক্ষেত্রে সেরকম হয়নি। আমার মার্কেট ফিডব্যাক, আমার যেটুকু তাদের কাছেও তো নিশ্চয়ই সমস্ত ডাটা থাকে। তো সেটা আমাকে কখনো আমি খুব মানে থ্যাঙ্কসফুল টু মাই অর্গানাইজেশন, যে আমার সাথে কোনো রকমের কিছু যে বৈমাতৃকসুলভ আচরণ সেটা আমার সাথে হয়নি, যেটা আমরা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিতে দেখেছি। যেটা যদি এত বড় লাইফটা জার্নি করলে, মানে ছোটবেলা তোর ইচ্ছা ছিল, তুই যেরকম বললি অ্যাজ পার স্টোরি, যে ভেবেছিলি তুই খেলা নিয়ে, সেখান থেকে তুই চললে মেডিকেল লাইনে, মানে এটাও বলা যেতে পারে ডাইলেমা অফ স্যাটিসফ্যাকশন। এটা কিন্তু স্যাটিসফ্যাকশন পেয়েছিস, মানে তুই মনে করি মানে ইউ হ্যাভ আর্ন দিস স্যাটিসফ্যাকশন। আমি তোকে একটা কথা বলি, আমার প্রফেশনে জিএম বল, ইভেন ভিপি ভাইস প্রেসিডেন্ট যে কোম্পানিতে, সেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকেই তার লাইফ শুরু করে। কেউ জিএম হিসেবে জয়েন করে না, যতই তার MBA ডিগ্রি থাকুক, তাকে আইদার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা ট্রেনি প্রোডাক্ট ম্যানেজার, এই দুটো ডেজিগনেশন দিয়েই তার জীবন শুরু করতে হয় কোনো না কোনো ফরম্যাটে। মানে খুব লোয়ার লেভেল থেকে এই একটা প্রফেশন, আমি সবার জন্য বলছি, এই একটা প্রফেশন যে ফার্মা সেলসের, কেউ যদি আসতে চায়, তার যদি ভিশন যদি ক্লিয়ার থাকে, আমি বলছি খুব সাধারণ, খুব অনেক উঁচুতে উঠতে পারে। না আমি সে কথা বলছি না, আমি বলছি এই যে তুই একটা কোম্পানিতে মানে খেলার ভেবেছে, স্বপ্ন তৈরি খেলার, তারপর এখানে এলি, এই যে তোর স্যাটিসফ্যাকশন যেটা দৈরথ সৃষ্টি তোর মনের মধ্যে, তা তুই কি এখন স্যাটিসফাইড? মানে আক্ষেপ নেই? ভীষণভাবে, কোনো আমার আক্ষেপই নেই রে। কারণ হচ্ছে আমি দেখ, আক্ষেপ কখনো মনে হয় না যে আমি যা পেয়েছি, নট অনলি দিস, আই ডিজার্ভ সামথিং মোর? না, আমি মনে করি না। আমি এটাও মনে করি আমি যা পেয়েছি তা অনেক পেয়েছি। কারণ হচ্ছে আমি কি দিয়েছি, সেটা কি কন্ট্রিবিউট করেছি, তার এগেনস্টে তো এক্সপেক্ট করবো। আমি ছোটোবেলায় ডান্ডাগুলি খেলেছি, আমি গুলি খেলে বেরিয়েছি। বাবা চলে গেলে আমি খেলতে চলে যেতাম, পড়তে ভালো লাগতো না। তো আমি তো কন্ট্রিবিউট করিনি সেই সময়, আমার তো কন্ট্রিবিউশনে আমার সেটা ছিলই না। আমি যদি মনে করতে, আর এবার আমার বাবা বা আমার পরিবার আমাকে যদি জাঁতা কলে রেখে, তাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাকে যদি ভালো স্কুলিংয়ে পাঠাতো, ভালো জায়গাতে প্লেস করতো, তাদের একটা এক্সপেকটেশন থাকতো। আমার এক্সপেকটেশন, আমার ছোটো বয়সে তার মানুষের কী এক্সপেকটেশন থাকে। আজকে আমার এক্সপেকটেশন থাকতে পারে আমার ছেলেকে আমি কনভেন্ট স্কুলে পড়াবো, আমাকে ভালো কথা বলতে পারে, ভালো করতে পারে, সেই এক্সপেকটেশন নিয়ে পড়ে। আমার বাবা আমার জন্য, তার জন্য তো কোনো এক্সপেকটেশন নিয়ে করেনি, সে তাকে একটা গ্র্যাজুয়েট হতে হবে, একটা চাকরি করতে হবে, সেটাই তার ইচ্ছা। এবং আমি তার মাঝখান থেকে আমি হয়তো স্বপ্ন দেখেছি, কিছু কিছু ব্যাপারে আমি স্বপ্ন দেখেছি, যেটা আমার সবাই দেখে স্বপ্ন দেখেছি। আমি চেষ্টা করেছি সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য। আমি একটা স্বপ্ন দেখেছি বা আমি একটা উচ্চ লেভেলে ওঠার চেষ্টা করেছি, আমি হয়তো অতটা পারিনি, তার নিচে কিছু জায়গাটায় পৌঁছেছি। মানে আধারে স্বপ্ন দেখেছে আর আলোকে লড়াই করেছে। একদম, আমি তো লড়াই ছাড়া জীবনে কিছু নেই। আজকে যদি তাহলে তুই এই যে স্টাইল করি, তুই এই যে বলছিস যে আমি কিছু কন্ট্রিবিউশন করিনি, যা পেয়েছি অনেক পেয়েছি, হ্যাঁ, কিন্তু তুই কি আসলে মানুষ হতে পেরেছিস? তুই মনে করিস তুই একটা ভালো মানুষ? দেখ, আমি মানুষ কি না এটা বলবে আমার পারিবারিক, মানে পরিবার
এক্সটেন্ডেড ফ্যামিলি, পাড়া আমার তার বৃহত্তর জায়গা। সে তো সত্যি কথা, যতই সাজিগুজি না কেন একটু আয়নার সামনে দেখলে বোঝে যে আয়না আমাকে কেমন দেখাচ্ছে, সেটা আলাদা। কিন্তু মনে কি কথা, মনে কথা আমি মানুষ কিনা আমার মনে, আমি মনে করি যে আমি আদর্শ বাবা বা আদর্শ স্বামী হিসেবে তুই কি ঠিক মনে করি নিজেকে? আমি দেখ, আদর্শ বলে তো এত কোনো গোল্ড স্ট্যান্ডার্ড নেই, নেই গোল্ড স্ট্যান্ডার্ড নেই। আমি মনে করি আমার যা রেসপন্সিবিলিটিস, আমার যা ডিউটিস রয়েছে, আই উইল ডু মাই ডিউটিস। আমি আমার ডিউটি করাতে বিশ্বাস করি, আর অন্য কিছু নয়। যদি মনে হয় আমার যা আছে, যা কিছু আমার যা ডিউটিস, আমার মনে হয় প্রথম আমার কাজ হচ্ছে আমার পরিবারকে সেটুকু সার্ভ করা। যদি আমার তারপরে যদি কিছু থাকে সেটা আমার এক্সটেন্ডেড পরিবারকে আমি করব। মানে তুই আদর্শ মানুষ বলতে বোঝাস যে ডিউটিফুল পারসন, আমি এইটুকু বুঝি। এবং অনেস্টির সাথে ডিউটি করবে, অনেস্টির সাথে ডিউটি করবে। আমি এমন কিছু ইনস্ট্যান্স তৈরি করব না যেটা আমার পরিবার এবং সমাজকে খারাপ করবে, এটা আমি কোনোদিনই করতে চাই না। বড় কথা বললো প্রশ্ন তো ভাবা যায়। তোর ডাকনাম কি ছিল? বুম্বা। বুম্বা ছিল না, এটা আছে এখন। অনেক বড় কথা বললো, এমন কোনো ইনস্ট্যান্স তৈরি করো না এবার বুকে হাত দিয়ে খুব কম লোকই বলতে পারবে না। তাই আমি সত্যি কথা বলি, যদি কিছু অন্যায় করি, যদি কোনো পরিস্থিতির কাছে যদি শিকার হয়ে যদি কোনো অন্যায় করি, সেটাকে কনফেস করা উচিত প্রত্যেকের। আমি এটা অন্যায় করেছি। এই যে পুরুলিয়া থেকে আজকে তুই যেখানে এসছিস কল্যাণীতে, এই যে এতটা জীবনের মধ্যে, এই যে আমরা আমাদের গোল্ডেন জুবিলি পার করে দিয়েছি আমাদের বয়সে, সবচেয়ে কোন মানুষটা তোর জীবনে সবচেয়ে বেশি ছাপ ফেলেছে? কাকে মনে হয় তোর সবচেয়ে প্রিয় মানুষ, যাকে তুই কারণে অকারণে আধারে বা আলোকে নিজের মাঝে খুঁজে পাস বা ছাপ ফেলেছে? দেখ, আমি তোকে বলি, আমার জীবনে যা যা কিছু পেয়েছি, দুটো মানুষ আমাকে খুব সবসময় না করেনি, এনকারেজ করেছে, সব কিছু সাপোর্ট করেছে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমার ছোটো বয়সে আমার মা, এবং আমার বিয়ের পরে আমার বউ। ঠিক আছে, আই এম ভেরি মাচ লাকি। কারণ হচ্ছে, আমি যখন ছোটোবেলায় যা কিছু করতে চেয়েছি, আমাকে ক্লাব মাঠে নিয়ে যাওয়া, জিমন্যাস্টিক, যোগা ক্লাস, করা, সারথি করতে যাওয়া, খেলাধুলার ফিল্ডে, মা কিন্তু সব সময় আমাকে আগলে রেখে সেটাকে সাহায্য করেছিল। এবং আফটার মাই ম্যারেজ আমার মিসেস প্রজ্ঞা যে পরিমাণে আমাকে সমস্ত ব্যাপারে সাপোর্ট করে, সেটা বলার বিষয় নয়। এটা কিন্তু সত্যি কথা। আমাদের এই বয়সে এসে আমাদের প্রত্যেকের গর্ব করে বলা উচিত যে আমি ভাগ্যবান, আমি এরকম একজন স্বামী পেয়েছি, বা আমি ভাগ্যবান এরকম স্ত্রী পেয়েছি। যেটা আমাদের বুম্বাই মাত্র বললো যে ও খুব লাকি মনে করে যাকে পেয়েছে, সে ওর পক্ষে খুব প্রয়োজনীয় ছিল। একদম প্রতিটা পদক্ষেপে। আমার যখন শরীর খারাপ, কি ও কিছু জানতো না, ওই ছেলে ছোট। আমি যখন আমার 2010 আমার প্যানকার্ডিটিস হয়েছিল, আমি মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছি। আমি নন অ্যালকোহলিক, আমি সেই অবস্থায় আমার প্যানকার্ডিটিস, ঠিক আছে। তো সেই অবস্থা থেকে আমার প্যানকার্ডিটিস, আমি জানতাম আমার মৃত্যু অবধারিত। তখন তার আগে কিছুদিন আগে মারা গেছিল অজিত পাজা, মারা গেছিল প্যানকার্ডিটিসে। বিদেশে গিয়েও ট্রিটমেন্ট করে কিছু করতে পারেনি। তো আমি জানি আমার মৃত্যু অবশ্যম্ভাবী, আমার অ্যাকুইট প্যানকার্ডিটিস হয়েছিল। কিন্তু সেই সময় আমার পরিবার তো ডেফিনেটলি সাহায্য করেছে। প্রজ্ঞা এবং আমার ছেলেকে, ওই ছেলে ছোট সেই সময়, দুজনে মিলে কলকাতাতে থেকে বাসে চড়ে আমাকে পেয়ারলেসে ট্রিটমেন্ট করানো, এই যে দৌড়ঝাঁপগুলো ওরা করেছে, তো সেটা যেমন করেছে, ঠিক তেমনি প্রত্যেকটা ব্যাপারে ডিসিশান নেওয়ার ব্যাপারে কোনো দিন আমাকে ডিসিশান নিতে যে বাধা দিয়েছে তা নয়, যে না এটা ছোটোবেলা। হ্যাঁ, দ্বিতীয় আমরা প্রায় সবাই সারাদিনই খেলা করতাম, সময় পেলে সময় বাঁচিয়ে পড়াশোনা করতাম। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো সারাদিন পড়াশোনা করে, সময় বাঁচিয়ে খেলতে যায়। কিন্তু কথা হচ্ছে, আমার প্রশ্ন অন্য জায়গায়, এই জন্য মারধর খেতিস ছোটোবেলা? প্রচুর। এরকম কোনো স্মরণীয় মারধর করে মনে আছে? সে খালি পায়ে সারা মাঠ দৌড় করেছে তোর বাবা খেজুরের ডাল নিয়ে, এরকম বাবা এইসব ব্যাপারে উদাসীন ছিল। আচ্ছা, মা? বাবা তার চাকরি জীবন নিয়ে, হি ইজ এনজয়িং লাইফ উইথ হিজ জব অনলি। ঠিক আছে, তো খুব র্যালিশ করে জীবনে চাকরি করেছে। ঠিক আছে, আমিও দেখেছি যে, আমি পরিবার থেকেই দেখেছি, বাবা ঠাকুরদাদার কাছে টাকা দিয়ে দিত, ঠাকুরদাদার সংসার চালাতো, খাতায় লিখে রাখতো। এসব তো ডিসিপ্লিন লাইফ যেটা একটা পরিবারের মধ্যে থাকে। তোকে পেটাতো কে? তোর মা?
না পেটা তো বলতে দেখ, বদমাশি করলে মাই মারতো, মাই মারতো, আবার মানে ওই গিয়ে মানে আবার মাই সবকিছু পুকুর পাড় ধরে ছুটিয়েছে এরকম। আরে মাই তো করেছে। বাবা ধর সকালবেলায় আমার মনে আছে, আমি যখন এই ক্লাস 8, 9, 10 এই সমস্ত সময় পড়ি, আমার তো মনেই আছে যে বাবা সকালবেলায় 8:53 ট্রেন ধরে ইয়েতে যাবে, ট্রেন ধরে যাবে। বাবা গেছে তো পকেটে গুলি নিয়ে বেরিয়ে পড়লাম। তো এবার কি, মা তাড়া করেনি? এবার মার সামনে, মা রান্না করে দিয়েছে, পালিয়ে গেছি। খানিকক্ষণ পরে বুঝেছি যে আমি নেই ঘরে। তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এবারে ঘুরে এবার 10:30 বেজে গেছে, 11টার সময় স্কুলে যেতে হবে, তখনও খেলে বেড়াচ্ছি। এর পাড়ায় খুঁজতে গেল, মা খুঁজতে গেল, গিয়ে দেখে মাকে দেখে ওই কোমরে গামছা বেঁধে নিয়ে চলে গেছিলাম। মাকে দেখছি, মা এসে তার মানে এবারে পুকুরে ঝাঁপ, পুকুরে টুকুরে ঝাঁপটাও দিয়ে স্নান টান করে আবার দৌড়তে দৌড়তে স্কুলে চলে গেলাম। তো এসব তো আমাদের তাপসের মতো ঘটনা। এনজয় করি, যে এইসব নিয়ে কিছু নেই। এবং যে ফুটবল ফেটে গেছে পাড়ার ইয়েতে, ওই দাদুর কাছে বাতাবি লেবু আছে, চল বাতাবি লেবু পেরে নিয়ে আসি। বাতাবি লেবু পেরে নিয়ে বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলা হয়েছে। এইটা তো গেল স্কুল লাইফে। কলেজ লাইফে কোনো ঘটনা মনে পড়ে এখনো প্রাঞ্জল? না, কলেজ লাইফে কিচ্ছু মনে নেই বলতে, আমি তোকে বলছি অনেস্টলি বলছি, প্রেম করতাম ওই প্র্যাকটিক্যাল। তো ও কি আমাদের আরসি কলেজে পড়তো? না, ও হালিশহরের জেঠিয়া স্কুলে পড়তো, ঠিক আছে। তখন কি প্রাইমারি, যত তাড়াতাড়ি ফিরবো, দেখা হবে, আড্ডা মারবো খানিকক্ষণ, এই কোন রকমের কলেজ। দেখ শোন, কলেজ করে গ্র্যাজুয়েট লেভেলের চাকরি পাওয়ার যোগ্যতা কি আমাদের ছিল নাকি আরবিসি কলেজে? কি বলছিস? যারা আমরা পড়তাম, কত স্কলার ছেলে মেয়ে, ওইটুকু ভ্যাকেন্সি, কি চাকরি পাবো? ওই ক্লার্কের চাকরির জন্য তো একটা ঘুরতে বেড়াতে আস। হ্যাঁ, মানে তোর কি ভালো লাগে, পাহাড়, সমুদ্র না জঙ্গল? বেড়ানো জায়গা যদি বলিস, পাহাড় খুবই ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে আমার। এরকম যে দেখ, আমার তো কাজের মাধ্যম দিয়ে সব ঘুরতে যাই, আর তার সাথে যখন ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির প্রায়োরিটিতে ঘুরতে যাওয়া, যেটা বললো এখানে যাওয়ালো, এখানে যাওয়া আছে, বাট যেখানে সুযোগ পাই চলে যাই। মানে এটা এরকম নয় যে, আমার কাছে সত্যি কথা ঘুরতে যাওয়া মানে তো আমার কাছে আবিষ্কার করা নয়, অলরেডি সেটা রয়েছে। আমি যাব, আমি ওখানে রিজেনোভেট